সবাইকে স্বাগত সংবাদ দুপুরে। সাথে রয়েছে দোলা ডলরেস এবং আমি খন্দকার এমদাদুল হক। শিরোনামগুলো শুরুতেই। সদরঘাটে নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫ জন। ভোটাধিকার রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান সিইসির, ইভিএম ব্যবহারে অনিয়ম কমার আশা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোট গ্রহণে প্রস্তুত ইসি। সময়ের সঙ্গে এগিয়ে চলছে নারী, আত্মবিশ্বাস ও সাহসিকতায় এখন সামনের কাতারে। শিরোনামগুলি শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ ৬ জনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয় দেলোয়ারের স্ত্রী জামশেদার মরদেহ। শিশুসহ পরিবারের বাকি ৫ সদস্যের খোঁজে অভিযান এখনো চলছে। স্রোতে লঞ্চ উল্টে গেছে, উল্টে যাওয়ার একজনের পা দুইটা কেটে গেছে, হাসপাতাল আছে। লাস্টটা যদি পারি তাহলে তো মনে করেন আমার নিজে হাতে একটু আপন কামড় দিতে পারি। তো সরকার তো বহুত পদ্ধতি করছে, কোনো পদ্ধতি তো আছে না। অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন বলছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান। ডুবুরিরা যথাসাধ্য চেষ্টা করছেন বলেও জানান তিনি। পানির তলদেশে অনেক ডেব্রিস আছে, তো সেইগুলোকে আমরা করে আমাদের ডুবুরি, কিন্তু দক্ষ ডুবুরি এখানে আছে, আমরা সার্চ করতেছি। বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী জানান, সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান। দুর্ঘটনায় জড়িত লঞ্চের চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। ওই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তাদের কাছে আমার অনুরোধ, এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে বলেছেন। আমি নিজেও সারাদিনই এটা মনিটরিং করব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হন। লঞ্চের পাখায় নৌকায় থাকা শাহজালালের ২ পা বিচ্ছিন্ন হয়, পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যেটা আমরা খবরে জানিয়েছি। উদ্ধার কাজের আরও খবর জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাল রাফি। ১৬ ঘন্টা হতে চলল, একজনকে পাওয়া গেল যেটা আমরা বললাম, আর কি কাউকে পাওয়া গিয়েছে কিনা এবং উদ্ধারকর্মীরা কি বলছেন যে কখন নাগাদ তারা কোনো ফলাফল জানাতে পারেন? আজকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে আজকে বেলা ১২টার দিকে একজন নারীর মরদেহ উদ্ধার নয়, ঠিক পানিতে ভেসে ওঠে নদীর এক পাড়ে, যেটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ১ কিলোমিটার দূরে নদীর বিপরীত পাশে। এরপর কিন্তু বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর অত্যাধুনিক সরঞ্জামাদি নিয়ে তাদের ডুবুরিরা কিছুক্ষণ পরপর ড্রাইভ দিচ্ছে পানিতে। তারপরেও এখন পর্যন্ত কোনো রকমের কারো আর মরদেহ বা জীবন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। বিআইডব্লিউটিআর চেয়ারম্যান এখন এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়াও আপনি জানেন যে পানি সম্পদ মন্ত্রণালয়েরও কর্মকর্তারা এসেছেন। নদীর এক ধারে এই একই পরিবারের ৫-৬ জন সদস্য এক ধরনের অপেক্ষায় আছেন, তাদের প্রিয়জনের অন্ততপক্ষে মরদেহটি হলেও তারা যেন দাফন করতে পারে। এখন বুড়িগঙ্গার ঠিক মাঝ বরাবর একটি স্পিড বোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যে স্পিড বোর্ডে নৌবাহিনীর একটি দল, ডুবুরি দল, তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা ড্রাইভ দিচ্ছে, অর্থাৎ পানির নিচে অনুসন্ধান করছে কারো কোনো মরদেহ পাওয়া যায় কিনা। তবে এখন পর্যন্ত ডুবুরির মাধ্যমে কোনো মরদেহ বা কাউকে উদ্ধার করা, নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বড় একটি লঞ্চের ধাক্কায় এই নৌকাটি এই অবস্থা হয়েছে এবং নিখোঁজ হয়েছে, এই লঞ্চটির কোনো ত্রুটি ছিল কিনা, দোষ ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে।
এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকটি দল, মোটামুটি 4 থেকে 5টি ইউনিট এখানে কাজ করছে। ঢাকার যে প্রধান সদর দপ্তর ফায়ার সার্ভিসের, সেই প্রধান সদর দপ্তর ছাড়াও টঙ্গী থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়েছে। 7 থেকে 8 জনের একটি দল সমন্বয় করে কিছুক্ষণ পরপর তাদের নিয়ম অনুযায়ী তারা এখানে ডুবুরিরা কাজ করছে। আর যদিও এখন পর্যন্ত কোনো রকমের অনুসন্ধান কাজের সফলতা এখন পর্যন্ত হয়নি, তবে তারা চেষ্টা করে যাচ্ছেন যে মরদেহ উদ্ধারের। এবং এছাড়াও ঢাকার এই নদী বন্দরের আশপাশের যে কয়েকটি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোতেও বলা হয়েছে যদি স্রোতের টানে কোনো জায়গায় চলে যায় সেখানকার স্টেশনগুলোও যাতে অনুসন্ধান কাজ চালায় সেটি আসলে বলা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে ফায়ার সার্ভিসের এবং নৌবাহিনীর উদ্ধার তৎপরতা নিয়ে বুড়িগঙ্গা থেকে এখনকার মতো। আব্দুল্লাহ রাফি জানাচ্ছিলেন সদরঘাটের বুড়িগঙ্গা থেকে। পরের প্রসঙ্গে যাচ্ছি। সুষ্ঠু ভোট আয়োজন করে নির্বাচন কমিশন, তাই এই কাজ সঠিকভাবে করতে সব দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, আগে ভোট কেন্দ্র দখল ও বিভিন্ন কারণে ভোট বানচাল হতো, সেগুলো থেকে পরিত্রাণ পেতে EVM এর মতো প্রযুক্তিও এসেছে। ভোটাধিকার রক্ষায় নাগরিকদেরও সজাগ থাকার আহ্বান জানিয়ে সিসি আশা করেন বাংলাদেশেও নির্বাচনের পরিস্থিতি বদলাবে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার শুরুতে নানা নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে সহকারী ও রিটার্নিং কর্মকর্তাদের কাজ করতে হবে। জানান, অনিয়ম ঠেকাতে EVM ব্যবহারের দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে, চিন্তা করতে হবে যে না এখন তো ওই ভোটার তো ছবিযুক্ত, সুতরাং ভোট যেখানে যাবেন তখন তো দেখা যাবে যে তুমি ভোটার কি ভোটার না, ছবি আছে সেখানে। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে, ইত্যাদি ইত্যাদি কতগুলো বিষয় এই সমাজের মধ্যে এই অনিয়ম এগুলো একটা একটা অনুপ্রবেশ করে। ভোটে অনিয়মের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন CEC। নির্বাচনে নিরাপত্তার মতো ছোট বিষয়ে সেনাবাহিনীকে আনা ঠিক নয় বলেও জানান তিনি। দেশে নির্বাচন পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য তার। চৌকিদার প্রতিহত করতে পারেন না, তখন আনসার প্রতিহত করতে পারেন না, তখন পুলিশ প্রতিহত করতে পারেন না, তখন EPR ছিল পাকিস্তান আমলে, BDR হলো তারপরে, এখন BGB, তারা প্রতিহত করতে পারে না, তখন এখন বলে যে আর্মি আসতে হবে। কিন্তু আমরা তো শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছি। শেষ পর্যায়ে কি আমরা জাতীয় সংসদ নির্বাচনে আর্মি ডিপ্লয় করি। এককভাবে কমিশনের অনিয়ম ঠেকানোর ক্ষমতা নেই জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন CEC। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আর 2 দিন বাকি। ছুটির দিনে হলে হলে ঘুরে প্রচারণা চালাচ্ছেন সব প্যানেলের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি অঙ্গীকারে তারা ভোট চাইছেন ভোটারের কাছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত প্রচার চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে এবার মোট ভোটার 43,255 জন। ভিপি, জিএচ সহ ডাকসুতে 25টি এবং হল সংসদে 13টি পদ রয়েছে। সোমবার 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, একেবারেই শেষ সময়ের প্রচারণা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ক্যাম্পাসে কেমন উত্তেজনা বিরাজ করছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি কি দেখতে পাচ্ছেন? এবং আরেকটি বিষয় আপনি জানিয়েছিলেন যে নির্বাচনের আচরণবিধি আসলে কোনো প্রার্থী মানছেন না, এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো মন্তব্য করেছে কিনা?
আজকে ছুটির দিনেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রার্থীরা আসছে এবং প্রচারণা চালাচ্ছে। আমরা দেখেছি তারা বিভিন্ন হলে হলে যাচ্ছে প্রচারে এবং তাদের যেসব ইশতেহারের বিষয় রয়েছে সেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরছে। মোটামুটি সব দলের ইশতেহারই কাছাকাছি এবং তারা সেখানে প্রাধান্য দিচ্ছে আবাসন সংকটের বিষয়টিকে। এছাড়া পরিবহন সংকটের বিষয়গুলো তাদের ইশতেহারের ভেতরে আছে এবং সেগুলো নিয়েই শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা প্রার্থীদেরকে বলছে। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন সবচেয়ে বড় সংকট আবাসন সংকট। এই আবাসন সংকট দূর করতে যে প্রার্থী ভূমিকা রাখতে পারবে ভোটের দিন তাকেই তারা বেছে নেবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়া আমি প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, ছাত্রলীগের ভিপি প্রার্থীর সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত কয়েকদিন প্রচার চালিয়ে তারা নির্বাচনী জয়ের ব্যাপারে আশাবাদী এবং সাধারণ শিক্ষার্থীরা ভোটের দিন তাদেরকেই বেছে নেবেন বলে তিনি প্রত্যাশা জানান আমাদের কাছে। ছাত্রদলের ভিপি প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তারাও একই ধরনের কথা বলছে। তবে তিনি সেই সাথে কিছু অভিযোগ করেন তাদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়েছে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে বেশ কয়েকটি লিখিত অভিযোগ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছেন। বাম সংগঠনগুলোর সাথে কথা বলেছিলাম, তারাও অভিযোগ জানাচ্ছেন। তবে তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেননি। আমি সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন অভিযোগগুলো তারা পেয়েছে, এখন এগুলো খতিয়ে দেখবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আর নির্বাচনী আচরণ বিধির বিষয়ে কোনো প্রার্থী আসলে সঠিকভাবে নির্বাচনী আচরণ বিধি ভাঙছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিতেও রয়েছে এই বিষয়গুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব প্রার্থীকে আবারও সচেতন করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে নির্বাচনী আচরণ বিধি তারপরেও যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারা। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নুর আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণার আজ শেষ দিন। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই ধাপে ৮৩ উপজেলায় ভোট হবে ১০ মার্চ সকালে। জেলা সার্ভার স্টেশন থেকে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের মাঝে ব্যালট পেপার সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। কাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সকল সামগ্রী পাঠানোর কাজ শুরু করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত ২০ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপের প্রার্থীদের প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হয় নির্বাচনী এই প্রচার। আজকের মধ্যে আমাদের কেন্দ্রভিত্তিক উপজেলাতে সকল মালামাল বিভাজন কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং সম্পন্ন করব হয় এবং আগামীকাল সকাল থেকে কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে মালামাল যথাযথ নিরাপত্তা সহকারে প্রেরণ করা হবে। এদিকে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ১৪ দল। দলটির মুখপাত্র মোহাম্মদ নাসিম আশা করেন নির্বাচন সুষ্ঠু করতে কোনো ছাড় দেবে না ইসি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির স্থানীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচন বর্জন দুঃখজনক, এতে ধ্বংসের পথে যাবে দলটি। এ সময় সাবেক গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেয় অভিনন্দন জানিয়ে মোহাম্মদ নাসিম আশা প্রকাশ করেন ঐক্যফ্রন্টের অন্য নেতারাও শপথ নেবেন। বর্জন করে ইলেকশন ভণ্ডুল করে কোনো অর্জন তারা করতে পারেনি গত কয়েক বছরে। আবারও তারা সেই ভুল পথে চাচ্ছে বিধায় আবারও তারা তাদের দলকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি গতকাল যখন দেখলাম একজন তরুণ এমপি সুলতান মনসুর পার্লামেন্টে যোগদান করেছে, শপথ নিয়েছে। বিশেষত বিএনপি নির্বাচিত তাদেরকে আমরা অনুরোধ করব পার্লামেন্টে আসুন, কথা বলুন। বাগেরহাট সদর উপজেলায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। বাগেরহাট সদরের খানজান মাজারের কাছে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামের গরিবুল্লাহ এবং একই গ্রামের কিবরিয়া মালিথা। পুলিশ ও বাসযাত্রীরা জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণীর শেখপাড়া থেকে ৪০ যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিল বাসটি। পথে মাজারের কাছাকাছি পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গরিবুল্লাহ নিহত হন। খুলনা মেডিকেলে নেওয়ার পর কিবরিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে কিছুটা বেড়েছে মুরগি এবং ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। বাজারে গ্রীষ্মকালীন সবজি মিললেও দাম চড়া। তো অপরিবর্তিত গরু এবং খাসির মাংসের দাম। শুক্রবার হওয়ায় কাঁচা বাজারগুলোতে সকাল থেকেই ছিল বেশ ভিড়। ক্রেতাদের চাপ ছিল মাংসের বাজারে। মুরগির চাহিদাই বেশি দেখা গেছে।
তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে 150 থেকে 155 টাকায় কেজি বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালী জাতের মুরগির কেজি 280 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। খুব একটা স্বস্তি নেই ফার্মের ডিমের দামও। ডজনে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়, আর হাঁসের ডিম মিলছে 150 টাকা ডজনে। ডিমের দাম একটু বেশি মনে হচ্ছে, আর সবকিছু একটু বেশি, হ্যাঁ একটু প্রভাব একটু বেশি পড়ছে, কারণ তো এই সময় একটু হয়তো বেশি থাকে মনে হয়। সরকারিভাবে আমাদের কিছু খামার থাকলে আমাদের জন্য ভালো হয়, এবং যারা কাস্টমার এরও সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। বাজারে পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন সবজি। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 80 টাকা, পটল 70 টাকায়, আর সজনে ডাঁটার স্বাদ নিতে গুনতে হবে 200 টাকা কেজি। দাম আপনার সবজি তো এখন 100 টাকার নিচে কোনো সবজি নেই, এটা রিয়েলিটি। মাংসের দামও ডে বাই ডে বাড়তেছে, মাছের দামও বাড়তেছে। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা, আর খাসি 750 থেকে 800 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময়ের সঙ্গে এগিয়ে চলছে নারী। গত 10 বছরে নীতি নির্ধারণী পদের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিচ্ছেন তারা। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস এবং সাহসিকতাই নারীকে নেতৃস্থানে নিয়ে গেছে বলে মনে করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আর সামাজিক বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব, মত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবিদা সুলতানার। মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। শিরিন শারমিন চৌধুরী ছাত্রজীবন থেকেই নিজেকে দেখতে চেয়েছেন সর্বোচ্চ চূড়ায়, আর তার ফলশ্রুতিতেই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন দেশের সাংবিধানিক পদে। 46 বছর বয়সে হন জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার। এখন তৃতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন তিনি। শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এই রাজনীতিক মনে করেন সামাজিক প্রথা ও মানসিকতায় পরিবর্তন এলে নারী এগিয়ে যাবে বহুদূর। সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতাটা আপনি কতখানি মানুষের মাঝে তৈরি করতে পারছেন। নারী বান্ধব সমাজ তৈরিতে রাষ্ট্রের উল্লেখযোগ্য ভূমিকার কথা সামনে এনে তিনি বলছেন, সেদিক দিয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। নারী শিক্ষা জায়গাটা সুসংহত করা একেবারে সবচেয়ে বেশি মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল। শিক্ষার জায়গাতে নারীদেরকে এগিয়ে আনতে হবে, এবং সেই কাজটি এখন বাংলাদেশে খুবই ভালোভাবে হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন আবিদা সুলতানা। গাজীপুরের এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই লড়াকু মানুষটি এখন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক। তবে এই সাফল্যের পথে তার যাত্রাটি মোটেও সহজ ছিল না। সমাজ ব্যবস্থায় পুলিশের চাকরিটা একটু ভিন্নতর, একটু চ্যালেঞ্জিং, যেখানে অনেক বেশি সময় দেওয়ার একটা বিষয় থাকে, অনেক চ্যালেঞ্জ নেওয়ার বিষয় থাকে। এই প্রেক্ষিতে আসলে সেইভাবে আসেনি। তবে আমি খুবই আশাবাদী যে এখন নারীরা যেভাবে এগিয়ে আসছেন এবং বিভিন্ন চাকরির যে পুলিশের চাকরি যে কম্পিটিশনগুলো হচ্ছে, প্রতিযোগিতায় যে নারীরা অংশ নিচ্ছেন, তাতে আমরা অনেক আশাবাদী যে একসময় নারীরা আরও বেশি পুলিশে আসবে এবং এই চ্যালেঞ্জিং পেশায় আরও বেশি নিজেদেরকে যুক্ত করবেন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পুরুষের পাশে নিজেকে প্রমাণ করাকেই বড় চ্যালেঞ্জ মনে করেন এই সফল দুই নারী। নারীর পুরোপুরি ক্ষমতায়নে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করার পাশাপাশি নারী বান্ধব সমাজ এবং কর্মক্ষেত্র তৈরির তাগিদও তাদের। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মজুরি বৈষম্য থেকে মুক্তি মেলেনি নারী শ্রমিকদের। পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক মজুরি পাচ্ছেন তারা। এতে আর্থিক ও সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। বগুড়া শাহজাহানপুরের এই ইটভাটায় 8 ঘন্টা কাজ করে একজন পুরুষ শ্রমিক পান দিনে 500 টাকা, আর একই কাজে নারী শ্রমিক পাচ্ছেন 200 থেকে 400 টাকা। এই অবস্থা বেশিরভাগ ইটভাটার নারী শ্রমিকদের। 7:30টার দিকে আমরা কামে ধরি, আমাদের 4টার সময় ছুটি দেয়, তো আমাদের 220 টাকা দেয়, আর ওভার টাইম করি ঘন্টায় 25 টাকা দেয়। সাতক্ষীরায় কৃষি, চালকল, বিভিন্ন শিল্প কারখানা, নির্মাণ কাজ, এমনকি নৌকা চালানোর মতো কাজে নারী শ্রমিকেরা যুক্ত হলেও মজুরি পাচ্ছেন পুরুষের তুলনায় কম। আমাদের জনের দাম হইল 150 টাকা। একটা পুরুষ ছেলে যদি জন খাটে তার দাম হইল 300 টাকা। কেন আমাদের জনের দাম কেন এত কম? বেটা ছেলে 250 টাকা, আমাদের 50 টাকা কম কেন? আমরা তো সবাই সমান কাজ করি। লক্ষ্মীপুরেও বিভিন্ন ক্ষেত্রে মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও নারী নেত্রীদের দাবি, বৈষম্য কমাতে আইনের পাশাপাশি দরকার সচেতনতা।
যে সুযোগ সুবিধাটা পুরুষ পাচ্ছে নারীরাও যেন সেই সুবিধা পায়। আমরা যারা ওদের নিয়ে কাজ করাচ্ছি কিংবা আমরা যারা ওদের অভিভাবক, আমাদেরকে ব্যবস্থাটা করতে হবে যেন নারীরা কোনো প্রকারের বৈষম্যের শিকারটা না হয়। নারী শ্রমিকরা প্রত্যেকটা বিশেষ করে বেতন বৈষম্যের 2 থেকে 3 অংশ তারা বৈষম্যের শিকার হয়। আর একটা বিষয় হলো যে আমাদের যারা মালিক পক্ষ এনাদের দৃষ্টিভঙ্গির আনা সবচেয়ে বড় দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আনা উচিত। বিশ্লেষকরা বলছেন মজুরি বৈষম্যের প্রভাব পড়ছে নারীর আর্থসামাজিক জীবনেও। কম মজুরি নারীদের হতাশার দিকেও ঠেলে দিচ্ছে। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুষ্ঠু সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সমাজের অনাচার দূর করা সম্ভব। মানবিক সমাজ গড়ে তুলতে সঙ্গীত চর্চা বিশেষ ভূমিকা রাখে বলেছেন রবীন্দ্র গবেষক এবং ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। সকালে শিল্পকলা একাডেমিতে 28তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সংস্কৃতির মৈত্রী বন্ধনে আলোকিত হবে দেশ, এই লক্ষ্যেই সম্মেলনের আয়োজন বলেও জানান তিনি। বিভিন্ন অঞ্চল থেকে 700-ও বেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মীর এক মিলন মেলা। কবিগুরুর মানবিক বাণী ছড়িয়ে দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। শুক্রবার সকাল 9:30টায় বোধন সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। স্বাগত বক্তব্য, প্রদীপ প্রজ্বলন ও আশীর্বাণীর পর উদ্বোধনী পর্বে মঞ্চ আলোকিত করেন সাহিত্যিক শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। বলেন, প্রকৃত শিক্ষিত হতে হলে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। যে মানুষ রবীন্দ্রসঙ্গীত উপভোগ করতে পারে না কিংবা করার ক্ষমতা নাই, তার চাইতে দুর্ভাগা সম্ভবত পৃথিবীতে আর নাই। রবীন্দ্রনাথের লেখা পড়ে নাই কিংবা গল্পগুচ্ছ পড়ে নাই একটা ছেলে কিংবা একটা মেয়ে, কিন্তু সে মানুষ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সেটা আমার পক্ষে গ্রহণ করা খুবই কষ্ট। এরপর রবীন্দ্রসঙ্গীত ও গীতিনাট্য পরিবেশন করেন প্রতিযোগীরা। রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্জিদা খাতুন বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আত্মার পরিশুদ্ধি হয়, এর ফলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারে বিশ্ব। সংস্কৃতি আমাদের একটা মস্ত বড় আশ্রয়। সেই সংস্কৃতির আশ্রয় গ্রহণ করেছি আমরা এবং সমস্ত দেশকে সেই সংস্কৃতির একটি বন্ধনে, মৈত্রী বন্ধনে বেঁধে আমরা এক করতে চাইছি। 3 দিনের এই সম্মেলনে শনিবার রয়েছে সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা ও বিকেলে প্রতিনিধি সম্মেলন। আছে আবৃত্তি পাঠ, নৃত্য ও গান। এবারের আসরে রবীন্দ্র পদক দেয়া হবে সিলেটের প্রবীণ লোকশিল্পী সুষমা দাসকে। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে সুর সঙ্গীতের এই আয়োজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সদরঘাটে নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 5 জন। ভোটাধিকার রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান সিইসির, ইভিএম ব্যবহারে অনিয়ম কমার আশা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোট গ্রহণে প্রস্তুত ইসি। সময়ের সঙ্গে এগিয়ে চলছে নারী, আত্মবিশ্বাস এবং সাহসিকতায় এখন সামনের কাতারে। আয়োজনে এ পর্যন্তই। এরপরই আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে।